কিসের জন্য? এর জন্য আমরা জবাব চাই। আরামবাগ মেডিকেল কলেজে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়, কিন্তু আজ যা ঘটেছে তা শুধু গাফিলতি নয়, তা সরাসরি রোগীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ। রেডিওলজি বিভাগে সবার সামনে একজন মহিলা রোগীর গালে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে মেডিকেল কলেজের স্টাফের বিরুদ্ধে। অভিযোগ, একজন অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক অবনতি নিয়ে প্রতিবাদ জানানোয় পাশে থাকা আর এক মহিলা শ্বেতা গুহ মালিক, যিনি নিজেও চিকিৎসা করাতে এসেছিলেন, তার উপর চড়াও হন স্টাফরা। এই ঘটনার জেরে রেডিওলজি বিভাগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে নার্স ও অন্যান্য স্টাফদের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও আক্রান্ত মহিলা আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন উঠছে, একই মেডিকেল কলেজে বারবার উত্তেজনা, মারধরের অভিযোগ, রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার লক্ষণ? যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক অবনতির মধ্যে সেখানে পাশে দাঁড়ানো একজন নারীর উপর হাত তোলা, এটা কোন সভ্য স্বাস্থ্য ব্যবস্থার ছবি? হাসপাতাল কি এখন চিকিৎসার জায়গা, না ক্ষমতা দেখানোর মঞ্চ? রোগীরা করুণা চাইছে না, রোগীরা চাইছে ন্যূনতম সম্মান, নিরাপত্তা, মানবিক আচরণ। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত কি হবে? দোষীদের বিরুদ্ধে কি দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে, নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ফাইলের নিচে চাপা পড়ে যাবে? সামনে বসে আছেন, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো। উনি সবাইকে মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ, ওনাকে সরকারি কাজ দিয়েছে, কাজ করছে, হাজার লোককে মেনটেন করছে, ওনাদের কর্তব্য, তার জন্য তিনি কাজটা করছেন। কিন্তু সবাইকে মেজাজ দেখাচ্ছে। সবাই যখন বলছেন আপনি ওখানে মেজাজ দেখাচ্ছেন কেন? বেশ করছি। আচ্ছা, একটা দিদি ভাই, আমার কিন্তু কিছু না, একটা দিদি ভাই এসেছে 10টা থেকে, সে প্রেগনেন্ট, তার জল ভাঙছে। তো সেই ক্ষেত্রে সেই দাদা ভাইকে কন্টিনিউ বলা হচ্ছে যে আমাকে এমার্জেন্সি একটু ছেড়ে দাও, আমাকে ডাক্তার বলেছে। তাকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না। দিয়ে আমার বাপি, ইনি হচ্ছে আমার বাপি, বাপি বলছে, বাপি যে প্রতিবাদ করেছে যে এনার যে জল ভাঙছে, তাহলে আপনি ওকে ছেড়ে দিন, যেহেতু ওইটা আর্জেন্ট আছে তার জন্য। অনেক কথাটা শেষ করে দিয়ে আপনার ঠিক আছে। তিনি তখন গুরুত্ব দিল না, মেজাজ দেখাচ্ছে। তখন বাপিও আরো হাজার লোক ছিল, যেমন এই দিদি ভাই ছিলেন, ওই দিদি ভাই কাছে আপনি কথা শুনতে পারেন। ওনার মেজাজ, তখন আমি মেজাজ দেখে বললাম যে এখানে তো এমার্জেন্সি, আমি মুখে কথা বলেছি, এখানে তো এমার্জেন্সি, তাহলে আপনি এমার্জেন্সি পেশেন্টটাকে দেখবেন না? ওই যদি বেবিটার কিছু ক্ষতি হয়ে যায়, কে দায়িত্ব নেবে? দায়িত্বটা কে নেবে? আপনি এমার্জেন্সি গুলো ছেড়ে দিন। তিনি এমার্জেন্সি ছাড়েননি, কথা কাটাকাটি হয়েছে, উনিও বলেছেন, আমিও বলেছি। এখান থেকে হয়তো 8-10 হাত দূরে ছিলাম, তিনি আমাদেরকে তেড়ে গেলেন। যখন তেড়ে গেছেন তখন আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমি ভিডিওটা আচ্ছা দেখাবেন, ঠিক আছে। তারপরে তেড়ে যে আমাকে বলছে মেজাজ দেখাচ্ছেন, আপনি কি করবেন? দিয়ে আমাকে গালে চড় মেরেছে, গালে চড় লেগেছে। যিনি মেরেছেন তাকে আপনি চিনতে পারেন? হ্যাঁ, চিনতে পারবো। আমার দিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেছে, হাতে প্লাস গালে। ফোনে মেরেছেন, আমাকে মারতে এসেছিল, জানি না, আমার গালে লেগেছে আর ফোন করেছে। এরকম মানুষের যেন চাকরি এখানে না থাকে, যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না, যারা একটা কথা মেয়েদের গায়ে হাত তুলতে পারে। এমন কেউ রিপোর্ট এসেছে 1-2 দিন আগে নাকি একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিসের জন্য এখানে এসেছে? এখানে সরকার কিসের জন্য করেছে? সাধারণ যাদের টাকা পয়সা নেই, যারা গরিব, তাদের জন্য ভালোভাবে ট্রিটমেন্ট। মুখ্যমন্ত্রী সেই কথাটা ভেবেই মাথায় রেখেই করা হয়েছে, কারোর সুবিধার জন্য তো এটা করতে দেওয়া হয়নি না। তাহলে ওই মানুষের যদি এরকম ব্যবহার থাকে, তাহলে সাধারণ মানুষ কি করবে? কোথায় যাবে সাধারণ মানুষ? আমার কিন্তু কেউ হয় না, আমার কোনো রিলেটিভ হয় না, আমি শুধু একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি। আপনি হসপিটালের কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন? না, আমরা কাউকে, একটা নার্স এসেছিল, সে বললো, তাকেও মুখে চোবড়া। তার কি এমন আছে যে একটা মেয়েদেরকেও সম্মান করতে পারে না? এখানে অনেক মেয়ে ছিল, শ্বেতা মালিক। আপনি কি প্রশাসনে কমপ্লেইন করবেন? অবশ্যই, এরকম যদি বিয়ে হয় আমি করতে চাই। এরকম যেন কোনো মেয়ের সাথে নেক্সট দিন কোনো মেয়ে কেন কোনো লোকের সাথে যেন এরকম বিহেভ না করে। তার অ্যাকচুয়াল হচ্ছে মানুষের ব্যবহারটা আগে, কিন্তু মেন মানুষ যেন ব্যবহারটা একটু ভালোভাবে করে। হ্যাঁ, অনেকেই ছিল। উনি দিদিভাই যে প্রতিবাদটা করেছে, উনি নিজের জন্য প্রতিবাদ করে না। উনি কি সাধারণ একটা মেয়ে যে প্রেগনেন্ট অবস্থা, মেয়েটা অনেকক্ষণ ধরে নিচতে বসে আছে, ওর হাজবেন্ডটা সাইডে বসে আছে, মেয়েটা চেয়ারে বসে আছে। উনি শুধু বলেছেন, দাদা ভাই তুমি দেখতে পাচ্ছ না, এই পেশেন্টটাকে তো আগে বলবেন। উনি দাদা বলছেন, আপনি কেন কথা বলছেন? মানে আমরা সাধারণ মানুষ, আমরা কিছু কথা বলতে পারবো না। উনার বক্তব্য যেটা, যে দাদা ছিলেন, হ্যাঁ, উনি বলতে চাই না। উনি বলছে তোমরা কেন কথা বলবে? বলতো ওই দিদি বলছে, আমরা তো আমাদের উপকারের জন্য বলিনি। একজন মহিলা অসুস্থ অবস্থায় আছেন, তার জন্য মানবিকতার খাতিরে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে তাকে আগে বলেছি যে
দাদা ও তো ওনার জন্য বলেনি, কিন্তু আমরা সাধারণ মানুষরা ওই মানুষটা যে বসে আছে তার পেটের বাচ্চাটা যদি কিছু হয় তো কে দায়ী দিনি বলেছেন, মানে বলছে আপনাদের সাথে তো আমরা কথা বলিনি। বলতে ওই দিদি ভাইকে মানে 10-15 হাত হবে দিদি ভাইকে তেরে মারতে গেছে। যখন তার মারতে গেছে ওই দিদি ভাই তখন ভিডিও করেছে, তখন আরো দাদারা ছিল বলছে এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। মারার এলাও আছে নাকি? মারার এলাও আছে, মানুষকে মানুষ না মনে করার এলাও আছে। দাদা বলছে মুখ ছুটিয়েছেন যে অমুককে মেয়ে হলে কি বলবো আমি বলে মারতে গেছে। তখন দিদিবার গালে লেগে দুবার ধরে ফোনটা পড়ে গেছে। তা সত্ত্বেও দাদা ভাইটা নত হয়নি। যারা আছে তারা বলছেন যে তিনি এখানকার স্টাফ। হ্যাঁ, মানে ওই আলট্রাসাউন্ডের কপি হচ্ছে বা পায়ের এক্সরে হচ্ছে ওইখানে এক্সরে ডিপার্টমেন্টে। হ্যাঁ, এক্সরে ডিপার্টমেন্টে। কিন্তু ওই দিদিভাইকে মেরেছে, আমরা প্রতিবাদ করছি, উনি আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আবার বলছে যে তোমাদের তো কিছু, আমি ওই দায়িত্বই নেই। এক নার্স দিদি বললো তা দায়িত্ব নেই যখন তাহলে গায়ে হাত তোলার অধিকার কে দিল? সেইটাই আমাদের কথা হচ্ছে, ওই যে আমরা এই দায়িত্বই নেই। যেদিন এই যে একটা মেয়ে মানুষকে মারতে গেলেন কি করে, আজকে ওনার প্রতিবাদ কেউ করেনি বলে আজকে এই জায়গাটা ওনার অত পাওয়ার হয়েছে, আর অন্য পাওয়ার হয়েছে। অন্য দিদি ভাইয়েরা বলছে যে আমরা প্রত্যেকদিন আসি এত মিজাত খাই উনার যদি অতই মিজাত তাহলে এই ডিপার্টমেন্টে আছে কেন? সবাইকে বলতে আমি আমাদের কি চাইছেন আপনারা, কি চাইছেন? ওই লোকটা যেন কাজ না থাকে। উনি আবার বেরিয়ে আমাদেরকে বলছেন আমি এখানে কাজ করব। রোগীদের সাথে ভালো ব্যবহার এইটাই দাবি করছেন আপনারা? নিশ্চয় আমরা কিসের জন্য এসেছি এখানে? সাধারণ মানুষ যে এত এসছে কিসের জন্য এসছে? ওই মানুষগুলোর মুখ খাবার জন্য। উনি এই দিদি কোথা থেকে এসেছেন আপনি? আমি চন্দ্রমান থেকে, সেই দিদি ভাইটাকে মারতে আছে। আমরা বলছি কি নাম আপনার? রুবিয়া বেগম। আমাকে যে তুমি কেন এমন করছো? আমরা বলছি আমরা প্রতিবাদ করবো না। তুমি মেয়ে মানুষ তুমি মারতে গেলে কেন? আর তোমার সাথে না, আমি এই ডিপার্টমেন্টে নেই তো গেটের কাছে আছেন কেন? একটা সাধারণ মানুষের যে প্রেগনেন্ট মেয়েটার পেটে বাচ্চা নষ্ট গেলে আপনি যে ভিতরে বলবেন না? হাজার আপনি ডিপার্টমেন্টে নেই, আপনাকে তো যে বলতে হবে ভিতরে। হ্যাঁ, ডাক্তাররা তো ভেতরে বসে থাকে, তারা তো অতটা বোঝে না। আমি এই ডিপার্টমেন্টে নেই, তাহলে নেই, তাহলে তুমি একটা কথা বলতে চাই, এত দিদি ভাইরা আছে, উনি এই মেয়ে মানুষটার গায়ে হাত তুললো কেন? কিসের জন্য? এর জন্য আমরা জবাব চাই। উনাকে হয় অন্যায় স্বীকার করতে হবে, নইলে চাকরি ডিপার্টমেন্টেরই করতে হবে। এই দিদি ভাইরা এই বক্তব্য এরকম কেন ক্ষমা নেই। ক্ষমা নেই? এরকম অন্যায় ক্ষমা নেই। সত্য একবারও বলেনি যে আমি ভুল করেছি। হ্যাঁ, তো উপরে তো করে মিজাজ দেখাচ্ছে। এখনো মিজাজ দেখাতেইছে। আমি হচ্ছি এই শ্বেতাগুর বাবা। আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। আমার লাদনির হাত ভেঙে গেছে, সেই হিসেবে ওখানে এক্সরে করতে গিয়েছিলাম। উনি অনেকক্ষণ ধরে যাতায়াত করবে। আমার করুণা হলো যে কি হয়েছে আপনার? বলছে আমার পেশেন্ট রক্ত ভাঙছে, আমি 10টা থেকে এখানে বসে আছি, আমাকে এমার্জেন্সি বলেছে ছবিটা করিয়ে আনুন, তারপর ভর্তি করা হবে। কিন্তু আমি 10টা থেকে বসে আছি, 12টা বাজছে, আমাকে বারবার বলছি, উনি কর্ণপাত করছেন না। তখন মনে দাঁড়ানোকে বলতে হবে না, একজন সিস্টার আসছিল, সিস্টারকে বললাম বা ও বললো, বলে একটা দেখছি। তারপর সিস্টার ওনাকে বলতে সিস্টার আবার ওকে ঢুকিয়ে নিয়ে গেল, দিয়ে ততক্ষণে মহিলার জল ভাঙতে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর সিস্টার ওনাকে চার্জ করছে, তুমি একে ইমার্জেন্সি এই রোগীটিকে একা পাঠাওনি কেন? উনি তখন ওনার সঙ্গে চার্জ করছে, বলছে আমার ডিপার্টমেন্ট কিছু তর্কাতর্কি হচ্ছে, আমার চাকরিটা আপনি বাঁচাবেন। ও যে কেউ আপনার চাকরি আপনাকেই বাঁচাতে হবে, আমার চাকরি আমাকেই বাঁচাতে হবে না, আমাদের যেটা ডিউটি সেটা তো করতে হবে। এই জায়গায় দুই চেঁচামেচি, তারপর তর্কাতর্কি, তারপর গায়ে হাত তুললো ওই লোকটা। আপনি কি চাইছেন এখন? আমি চাই ওই লোকটার বিহেভিয়ার যাতে ভালো হয়। এরকম সাধারণ মানুষ বিহেভিয়ার করতে পারে না। রোগীদের সাথে অমানবিক ব্যবহার যাতে না হয়, এইরকম লোক এই হসপিটালে না থাকা দরকার। ওরকম দুষ্ট গরুচ্ছ শূন্য গোয়াল ভালো। কি নাম আপনার? আমার নাম কবির গোয়া। পেশেন্ট দিকে মোটেই পরিষেবা কি মানুষ মনে করছেন না? না, এখানে সাধারণ পেশেন্টদের কোনো গুরুত্ব নাই। বেকার সুপার বেকার নামে সরকারের মানে হচ্ছে অন্নধ্বংস ছাড়া আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে মানুষের পরিষেবার জন্য, সে পরিষেবাটা এরা এখানে কোনো মানুষই পায় না। আমার একটা পেশেন্ট কালকে পড়াচ্ছে, তার কোনো ট্রিটমেন্টই হয়। কি নাম আপনার? আমার নাম শেখ হিরা। আপনার পেশেন্টের নাম? পেশেন্টের নাম? পেশেন্ট নাম শেখ আলমগীর, কোথায় বাড়ি? বাড়ি বালি। আপনারা যে পরিষেবাগুলো পাচ্ছেন না, আপনারা ওই তো ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, ওখানে যে কমপ্লেন করেন না? বললে কোনো কাজ হচ্ছে না, টাইম হবে দেখবে। এইখানে একদিন এক ভদ্রমহিলা বলছে যে একটা রিপোর্ট করতে দিয়েছিল, মানে বলছে 5 দিন পর রিপোর্টটা আসে। 5 দিন পর রিপোর্টটা এলে সেই রুগীটা তার ক্ষতিটা যদি হয় সেই তার দায়টা কে নেবে? সেই পেশেন্টের 5 দিন পর রিপোর্ট আসবে, তারপরে তার ট্রিটমেন্ট হবে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা,
এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।